আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি লেভেলের শিক্ষার্থীরা। আমরা দেখতে দেখতে আজকে আমরা অর্থনীতির পঞ্চম ক্লাসে হাজির হয়েছি। আজকের এই ক্লাসেও আমরা শিখব আরেকটি গুরুত্বপূর্ণ অর্থব্যবস্থা নিয়ে। তো তোমরা যারা এবার ইকোনমিক সাবজেক্টটি নিয়েছো এইচএসসি লেভেলে উঠে হয়তো তুমি বুঝতে পারছো না যে কিভাবে তোমার অর্থনীতি পড়া উচিত বা অর্থনীতিতে কিভাবে পড়লে তুমি খুব ভালো একটা রেজাল্ট করতে পারবে, এ প্লাসটাকে সহজ করে নিতে পারবে। সো এই জন্য আমরা আমাদের তাসনামস ইকোনমিক্স কেয়ারের পক্ষ থেকে রেগুলার তোমাকে একটা করে ভিডিও দেওয়া হচ্ছে। এই ভিডিওটা তুমি আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলে গেলেই পেয়ে যাবে। সো ওখানে গিয়ে তুমি সম্পূর্ণ ভিডিওগুলো দেখবে যাতে করে তোমার অর্থনীতিতে একদম সহজ হয়ে যায়। সো আজকে আমরা পঞ্চম ক্লাসে হাজির হয়েছি এবং আজকে আমরা একটা অর্থব্যবস্থা সম্পর্কে জানবো, যে অর্থব্যবস্থার নাম হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা। সো একটু খেয়াল করবে, আমরা কিন্তু গত যে 3 নাম্বার ক্লাস এবং 4 নাম্বার ক্লাস, এই দুইটা ক্লাসে আমরা দুইটা অর্থব্যবস্থা শিখেছিলাম। আমরা 3 নাম্বার ক্লাসে আমরা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা সম্পর্কে শিখেছিলাম এবং আমরা 4 নাম্বার ক্লাসে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা সম্পর্কে শিখেছিলাম। আজকে আমরা মিশ্র অর্থব্যবস্থা সম্পর্কে শিখবো। সো মিশ্র অর্থব্যবস্থাটা আসলে কি, আমরা যদি একটু সহজভাবে তোমাদেরকে বোঝাতে চাই, দেখো মিশ্র মানেই ভেজাল আছে। ভেজাল বলতে কি, মানে অনেক কিছু মিলে যেই অর্থব্যবস্থা পরিচালিত হয়েছে বা তৈরি হয়েছে সেই অর্থব্যবস্থাকে বলা হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা। তাহলে আমরা বলতে পারি যে অর্থব্যবস্থায় ব্যক্তিগত এবং রাষ্ট্রীয় উভয় মালিকানা বিদ্যমান থাকে তাকে মিশ্র অর্থব্যবস্থা বলে। সো আমরা কিন্তু দুইটা অর্থব্যবস্থা এর আগে পড়েছিলাম, একটা ধনতান্ত্রিক, যেটা ব্যক্তিগত অর্থব্যবস্থা, আর আরেকটা পড়েছিলাম সেটা কি সমাজতান্ত্রিক, মানে রাষ্ট্রীয় অর্থব্যবস্থা। আর এই দুইটার সমন্বয়ে যে অর্থব্যবস্থাটা গঠিত হয়েছে সেটা নাম মিশ্র অর্থব্যবস্থা। তো খেয়াল করবে, এই মিশ্র অর্থব্যবস্থার সূত্রপাত হয়েছে এশিয়াতে। তো তুমি পৃথিবীর মধ্যে তাকালে দেখবা যে দুর্নীতির মধ্যে কয়েকটা দেশ শ্রেষ্ঠ। তো দুর্নীতির মধ্যে শ্রেষ্ঠ যে দেশগুলো, তার মধ্যে 1 নম্বরে ভারত। ভাইয়া, ভারত বিশ্ব দুর্নীতিতে শীর্ষ দেশ 1 নম্বরে। 2 নম্বরে বাংলাদেশ। 2 নম্বরে কেডা? বাংলাদেশ। এই বাংলাদেশ বিশ্বের 3য় দেশ যে কিনা দুর্নীতিতে শীর্ষ। এবং 3 নম্বর নেপাল। 3 নম্বর কে? 3 নম্বর নেপাল। অর্থাৎ তুমি যদি পুরো বিশ্বের দিকে তাকাও তাহলে তুমি দেখতে পাবে যে দুর্নীতিতে শীর্ষ এই 3টা দেশ। সো যেই দেশগুলা দুর্নীতিতে শীর্ষ সেই 3টা দেশই মিশ্র অর্থব্যবস্থার দেশ এবং এগুলো এশিয়া মহাদেশের দেশ। তো তোমাকে যদি কখনো প্রশ্ন করা হয় যে মিশ্র অর্থব্যবস্থা সূত্রপাত হয় কোথায়, তখন তুমি বলবে যে এটা এশিয়াতে হয়েছিল। অথবা তোমাকে এই ধরনের প্রশ্ন করা হতে পারে যে বাংলাদেশ কোন অর্থব্যবস্থার দেশ, তখন তোমরা বলবে যে বাংলাদেশ মিশ্র অর্থব্যবস্থার দেশ। আশা করি তুমি বুঝতে পেরেছো। দেন তোমার যখন এই মিশ্র অর্থব্যবস্থা সম্পর্কে তোমার সৃজনশীল প্রশ্ন আসবে, সেটা অবশ্যই তোমার সৃজনশীলের ঘ নাম্বারে আসতে পারে। সো ঘ নাম্বারে যখন আসবে তখন তুমি কয়েকটা বিষয় মাথায় রাখবে। সেটা যে 100% দুইটা বিষয় তোমাকে মনে রাখতেই হবে। 1 নাম্বার, সরকারি বেসরকারি উভয় মালিকানা এখানে বিদ্যমান রয়েছে। তাহলে সরকারিও মালিকানা আছে এখানে, বেসরকারি মালিকানাও কি এখানে রয়েছে। এবং দুর্নীতি প্রবণ রাষ্ট্র এই মিশ্র অর্থব্যবস্থাগুলোর দেশগুলো। ঠিক আছে, মিশ্র অর্থব্যবস্থার দেশগুলো দুর্নীতি পরায়ণ দেশ। তারপর আমরা যদি একটু খেয়াল করি, দেখো মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্য, এটি একটু পরীক্ষা আসে। তো আমি কিন্তু অলরেডি তোমাদেরকে বলে দিয়েছিলাম, যদি সৃজনশীলের ঘ নাম্বারে এই প্রশ্নটা আসে তাহলে আমাদেরকে অবশ্যই 6টা পয়েন্ট লিখতে হবে। এবং 6টা পয়েন্ট লেখার ক্ষেত্রে আমরা কিভাবে ব্যবহার করব, অবশ্যই আমরা এখানে এভাবে দিয়ে দেন এভাবে দাগ দিব, দাগ দিয়ে এই দিক দিয়ে একটু লিখে দিব, এই দিক দিয়ে একটু লিখে দিব। এবং এই যে লেখাটা আছে তো এটাকে অবশ্যই নীল কালার করে দিব, নীল কালার করে দিব। সেখানে যে কয়টা বৈশিষ্ট্য আছে এখান থেকে তুমি 6টা বৈশিষ্ট্য ভালো করে মুখস্থ করে নিবে এবং পরীক্ষা আসলে 6টা লিখবে, যাতে করে তোমার পরীক্ষায় তুমি একদম 3-এ 3 পাও। তোমার টিচার যাতে কি করতে না পারে, তোমার নম্বরটা কেটে দিতে না পারে। তাহলে এটা লেখার সিস্টেমটাকে আমরা কিন্তু অলরেডি 2টা ভিডিওতে বলে দিয়েছি। তারপর আমি আবারও তোমাদেরকে এই ভিডিওতে বলছি যাতে করে তোমাদের এটা মনে থাকে। সো যদি তোমার পরীক্ষায় এটা আসে যে মিশ্র অর্থব্যবস্থার ক্ষেত্রে, প্রথমে তোমরা গ নাম্বার লিখবে এভাবে। ঘ নাম্বার লেখার পর তোমরা লিখবে যে উদ্দীপকের বিষয়টি মিশ্র অর্থব্যবস্থাকে নির্দেশ করে। সো এটা 1 নম্বর পয়েন্ট, উদ্দীপকের বিষয়টি মিশ্র অর্থব্যবস্থাকে নির্দেশ করে। তাহলে 1 নম্বর যেই জিনিসটাকে নির্দেশ করতেছে সেইটা বলা, যেটাকে নির্দেশ করতেছে সেটার
বলে দেওয়া, তুমি প্রথমে এটা বলে দিবে টিচারকে, স্যার এটা হচ্ছে মিশ্র অর্থব্যবস্থাকে নির্দেশ করে। এর মানে টিচার তোমার সম্পর্কে একটা আইডিয়া গ্রহণ করবে যে না এই শিক্ষার্থীটা পারে, না হলে তো উত্তরটা ধরতে পারতো না। দেন তুমি কি করবে, দ্বিতীয়ত এই যে মিশ্র অর্থব্যবস্থা আছে এটার হচ্ছে কি দিবে, একটা সংজ্ঞা প্রদান করবে, একটা সংজ্ঞা দিবে। এবং তৃতীয়ত তুমি হচ্ছে এটা হচ্ছে বৈশিষ্ট্যটা লিখে দিবে, বৈশিষ্ট্যটা কি করবে, লিখে দিবে। সো তুমি যদি এই 3টা প্রসেস অনুযায়ী লিখো, ইনশাল্লাহ তুমি 3-এ 3 পাবেই, তোমার 3 কেউ ঠেকাতে পারবে না। সো তুমি যদি এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। এবং তোমরা যারা অর্থনীতি নিয়ে অনেক বেশি প্যারায় থাকো, কোনোভাবেই পারতেছো না যে ভাই অর্থনীতি খুবই কঠিন লাগে, আমি তো অর্থনীতি ফেল করব, সো তোমাদের যদি এরকম অনেক বেশি সন্দিহান থাকে, যদি এই ক্লাস পেতে চাও তাহলে তোমরা আমাদের একটা কোর্স আছে, সো আমার একটা পেইড ব্যাচ আছে, সো সেখানে তুমি অ্যাড হতে পারো, এ প্লাস পেইড ব্যাচ। তো 01818165 এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। তো এখানে তুমি যোগাযোগ করতে পারো এবং যোগাযোগ করে আমাদের এই পেইড ব্যাচে তুমি যুক্ত হতে পারো। যদি তোমার মনে হয় যে আমার কাছে পড়ে তুমি অর্থনীতি সমস্যাটা সমাধান করতে পারবে, তাহলে অবশ্যই এখানে যোগাযোগ করে অ্যাড হয়ে যেতে পারো। সো ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই তাসনামস ইকোনমিক্স কেয়ারের সাথেই থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।